বন্ধুত্ব হওয়ার সুবিধা অনেক, অসুবিধা তার চেয়েও বেশি। কিরকম? কারণ একজন বন্ধু তোমার সব থেকে দুর্বল জায়গাগুলো তো জানে। এটা আমার সব থেকে বড় লাইফ ইন্স্যুরেন্স। ইট ওয়াজ জাস্ট এ জোক। এই বলে বলে আমি এখনো অবধি টিকিয়ে রেখেছি। তুমি বারাসাতের একজন বাসিন্দা, বারাসাত যায় এবং বেড়ে ওঠা বারাসাতে তোমার পুরোটাই। এবার আমি জিজ্ঞাসা করছি যে ধরো বারাসাত থেকে তোমায় কলকাতায় এসে সেখান থেকে তোমাকে আমরা রেডিওতে এবং বিভিন্ন ভিডিওতে দেখেছি মূলত। হ্যাঁ, মানে রেডিওতে তো আমায় দেখতে পাওনি, কারণ যখন আমি রেডিও করতাম সেই সময়টা আমি অন এয়ারের ট্যালেন্ট ছিলাম না, আমি ছিলাম ব্যাক এন্ড ট্যালেন্ট। মানে ব্যাক এন্ড যারা সামলাতাম, যারা একটা শো কীভাবে হবে, গেস্টদের নিয়ে আসা, সেলিব্রিটিদের বাইট জোগাড় করা, বিভিন্ন ক্যাম্পেইন প্ল্যান করা, এই সবগুলো করতাম। আমি খুব একটা মাইকের সামনে একমাত্র আমার বন্ধু, অতি প্রিয় বন্ধু প্রবীণ, ও আমাকে বিভিন্নভাবে বলতে আজকে এটা হয়ে যা, আজকে ওটা হয়ে যা। তারপরে আমাকে ওই 2022-23 অবধি আমরা যেটুকুনি যে সময়টা অবধি রেডিও করেছি সেখানে আমি অরিত্র হিসেবেই আসতাম। সো রেডিওতে দেখতে তো পেলে না, বাট একটা সময় হলো যে প্রবীণ ক্যামেরা নিয়ে আমার বিভিন্ন আমি নিজেকে রিয়াক্টার বলি, আমি তো রিয়াক্ট করি প্রত্যেকটা সিচুয়েশনে। তো সেগুলো করতে শুরু করলো, তখন লোকজন এসে বললো আপনাকে ভিডিওতে দেখেছি ইত্যাদি প্রভৃতি। ভিডিওতে দেখার পর লোকজন, আমার ঠিক বিশ্বাস হয় না, কারণ এখানে তোমার টিম থেকে যখন আমায় যোগাযোগ করেছিল বলছে যে আপনাকে সবাই চায়। আমি তো এটা হতে পারে না, আমার নিজের বউ আমাকে চায় না। না, বাট কমেন্ট এসছে, মানে জোকস অ্যাপার্ট, এটা রেখো না, এটা ফেলে দিও, কারণ পরে বাড়িতে কেস খাবো। তো এনিওয়েজ আমি তারপর স্ক্রিনশট পেয়েছে এবং তাতে দেখলাম যে মানে প্রবীণের নামও আছে, আমার নামও আছে। তো সেই সব মিলিয়ে ভালোই লাগলো ব্যাপারটা। রেডিওর সময়টা ভালো ছিল, মানে প্রচুর উত্তেজনা ছিল, কারণ ইট ওয়াজ এ লাইভ মিডিয়াম। মানুষের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতো, ফোন কল আসতো, মেসেজেস আসতো, অনেকে নিজেরা দেখা করতে আসতেন। আমি অন্তত 4-5 জনকে মনে রাখবো জীবনে, যারা রেডিওতে আসতেন, অন্তত মাসে একবারে আসতেন দেখা করতে, খোঁজ নিতে আমরা সবাই কেমন আছি, অন এ পার্সোনাল লেভেল। তারা যে খুব কিছু প্রাইজ জিতেছেন এরকম নয়, বা কোনো টিকিট নিতে এসছেন, কোনো কন্টেস্ট জিতে সেটা নয়, এমনি আসতেন। তাদের কাছে এটা একটা ভালো লাগার জায়গা ছিল। প্যান্ডেমিক ওয়াজ ডেফিনেটলি আ চ্যালেঞ্জিং টাইম, যখন আমরা সবাই বাড়ি থেকে কাজ করেছি কম বেশি, রেডিও স্টেশনে আসার অনেক রেস্ট্রিকশন হয়ে গেল এবং শোয়ের ফরম্যাট বদলাতে শুরু করলো। তখন আমার যেটা মনে হয় যে পৃথিবীতে যেসব মিডিয়াম মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে লাইভ, সেইগুলোর স্ট্রেংথ ওগুলোই। তো সেটা যত কমবে মানুষ তখন আস্তে আস্তে একটু দূরে যাবে। তো সেটা হয়তো হচ্ছে, আবার হয়তো ঘুরে যায়, এটা তো সাইকেলের মতো, মানুষ আবার ফিরে যাবে। আমার অডিওর প্রতি অগাধ বিশ্বাস, কারণ আমি একটা খুব মজার কথা শুনেছিলাম একজনের কাছে, যে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হলেও অসুবিধা নেই, কিন্তু সাউন্ড কোয়ালিটি খারাপ হলে কিন্তু বুঝতে পারবে না লোকে কী হচ্ছে। এক্স্যাক্টলি, আমরা অনেক খারাপ কোয়ালিটি ভিডিও দেখেও বুঝতে পারি যে কী হচ্ছে, কিন্তু সাউন্ডটা গণ্ডগোল হলে আমাদের সব থেকে প্রবলেম হয়। আমাদের নিজেদের মানুষদের সাথেই সেটা হয়। আমরা হয়তো বয়সের সাথে সাথে মানে সাথে সাথে দেখার ভঙ্গিমা বদলায়, চোখের জোর কমে, কিন্তু তাদের কথা না শুনতে পারলে আমাদের সব থেকে বেশি অসুবিধা হয়। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় অডিও উইল বি দেয়ার অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ এনিথিং, সেটা পডকাস্ট ফরম্যাট বলো, রেডিও বলো, অন্য জায়গায় যেখানে যেখানে বিভিন্ন ফরম্যাটের। মানে আমি তোমাকে এই দিকটাতেও আসতাম, সেটা হচ্ছে যে তুমি তো কন্টেন্ট ক্রিয়েশন মানে লেখালেখি, স্ক্রিপ্ট রাইটিং, বা আমার শুরুটা অ্যাজ এ কপিরাইটার। এক্স্যাক্টলি, আমার শুরুটা কপিরাইটার, একটা ছোট্ট এজেন্সি ছিল, সেই এজেন্সিটা এখন নেই, ক্রিয়েটিভ এজেন্সি, যেখানে আমার কাজ ছিল বিভিন্ন দাঁতের মাজন, তারপরে কীটনাশক, তারপর কিছু কিছু কর্পোরেট ছিল।
সো ছোটো এজেন্সি, সবাই মিলিয়ে মিশিয়ে কাজ করতাম, খুব মজা ছিল। রাত হতো, কিন্তু তখন যেহেতু ক্রিয়েটিভ কিছু করছি, এই যে হাইটা ছিল সেটা এখনও আছে থ্যাঙ্কফুলি, সেটা যায়নি। সো সেইটাতে খুব মজা ছিল। এবং বাড়িতে লোকজন একটু অদ্ভুতভাবে তাকাতো যে সকালে বেরিয়ে যাচ্ছে, মাঝরাতেও ফিরছে, বা কখনো ফিরছে না, কারণ হয়তো পরদিন সকালে ক্যাম্পেন যাবে কি কোনো একটা প্রেজেন্টেশন আছে, সো ওভারনাইট কাজ করেছি, থেকে গেছি অফিসে, এরকম বহুবার হয়েছে। রেডিওতে তো হয়ই, রেডিওতে তো এগুলো খুব নর্মাল যেহেতু লাইভ মিডিয়াম। তো বাড়িতে লোকজন ভাবছিল করছেটা কি, এই সাংঘাতিক কিছু পয়সাও ছিল না, কিন্তু খাটনি প্রচুর, এদিকে মনে কোনো দুঃখ নেই, বরং হাসতে হাসতে চলে যাচ্ছে, পারলে রোববারে অফিস করে। সো এই সব মিলিয়ে বাড়ির লোক কনফিউজ ছিল। বন্ধুবান্ধবরা বারবার বলছিল যে তুই কি ঠিক করছিস, পয়সা কড়িটা ইম্পর্টেন্ট আগামী দিনে। আমি বলছিলাম যে দেখ, আমার কাছে কাজ না করে, মানে কাজ করে আনন্দ না থাকলে সেই পয়সাটার কোনো, আজ অবধি সেটাই চলছে এখনও, এই ফরম্যাটেই চলছি। এবার কোনো দিন হয়তো টাকা ইম্পর্টেন্ট হয়ে উঠবে, সেটা তো সময় বলে দেবে। না, তোমার কি মনে হয় না যে এন্টারটেনমেন্টে মানি ইজ আ বাই প্রোডাক্ট? মানে তুমি যদি, আমার তো মনে হয় লাইফে মানি ইজ লাইক দ্যাট পেট্রোল, ঠিক আছে? যতক্ষণ তোমার গাড়ি চলছে চলুক, যখন ওই ইতে এসে দাঁড়ালো, কাঁটা নড়নড় করছে, তখন গিয়ে তুমি পেট্রোলটা ভরালে। এর বিয়ন্ড যদি তুমি ভাবো পয়সা নিয়ে, তাহলে তো তোমার গাড়ি চালানোই হবে না। কোন দেশের পেট্রোল, সেই পেট্রোল নিয়ে যুদ্ধ হচ্ছে কি না, এই পেট্রোলটা ওই পেট্রোলের থেকে দাম বেশি না কম, সো এইসব করতে গেলে তখন তো তোমার গাড়ি চালানো হবে না। আমি এইভাবে দেখি পয়সাকে। এবার তোমায় জিজ্ঞেস করছি যে অনেক সময় দেখা গেছে মানে তুমি বিভিন্ন রকমের প্রশ্ন তোমার ওয়াইফকে করতে বলা হচ্ছে, এবার তুমি কি বাড়িতে এন্ড অফ দ্য ডে বোঝাতে পারতে যে ভাই, নাকি এগুলো ওরা আগে স্ক্রিপ্ট করে রাখতো তোমার জন্য? আমি তোমায় বলি, তোমাকে এই যে ফাঁসিয়ে দিত ক্যামেরা। বন্ধুত্ব হওয়ার সুবিধা অনেক, অসুবিধা তার চেয়েও বেশি। কিরকম? কারণ একজন বন্ধু তোমার সব থেকে দুর্বল জায়গাগুলো তো জানে, তাই না? তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সব থেকে খারাপ গল্পগুলো জানে, তাই তো? এইবার কি হয়েছে যে এই আমার ওয়াইফ মানে কমলিকা, প্রবীণ, কমলিকা, প্রিয়াঙ্কা, এদের একটা না, আমার মনে হয়, এটা আমি জানি না, সেটা হয়তো সেপারেট কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে ওরা আলোচনাটা সেরে নেয়, আর আমি জাস্ট ফল ইন দ্য মিডল অফ ইট। এরম অনেকবার হয়েছে, অনেক ভালো ইন্টেনশন নিয়ে হয়তো আমি গেছি, কেমন দেখেছি আমি কেস খেয়েছি। তো তারপর যেটা হয় যে, আচ্ছা তারপর বোঝানো যায় ইট ওয়াজ জাস্ট আ জোক। এটা আমার সব থেকে বড় লাইফ ইন্স্যুরেন্স, ইট ওয়াজ জাস্ট আ জোক। এই বলে বলে আমি এখনো অবধি টিকিয়ে রেখেছি।